দেখেন দেখি এখন হচ্ছে কি মানে আমার ক্লোজ ফ্রেন্ড দেওয়া ছিল ক্লোজ ফ্রেন্ড যারা যে কয়জন হ্যাঁ তোমরা 12 জন এই দেখো আমার কাছে এক্সেল শিটে এখন আমি দেখতেছি 12 জনের নাম এখানে 12 জন হ্যাঁ তোমরা এখন অ্যাডে না উপস্থিত আছো এখানে হচ্ছে সুমাইয়া আক্তার তারপর হচ্ছে সুমাইয়া আক্তার 2 জন বিজয় এগুলো অনেকগুলো নাম আর তোমাদের লিস্টে দিয়ে দেবো এলা গ্রুপের মধ্যে তা আমি এখন ক্লাস শুরু করতেছি তোমাদের আচ্ছা অটো রিসিভ আছে অটো হয়ে যাবে হ্যাঁ, দেখতে পাচ্ছ সকলে হ্যাঁ হ্যাঁ তোমরা সকলে কি দেখতে পাচ্ছ আমার পেজটা ক্লাসটা আচ্ছা এখন আমি ওদের সকলে সব ফেসবুক লাইভে নাই জানি দেখতে পাচ্ছেন না এই যে চলতেছে না আমার ডাইরেক্ট আমার হচ্ছে আমার ফেসবুক ডাইরেক্ট টাইম লাইনে আছে জি স্যার জি দেখলাম তো ঠিক আছে তোমরা হচ্ছে অ্যাপ দেখো তোমরা এখন গুগল মিটে ক্লাস দেখো হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম তোমাদের হচ্ছে আজকে বিষয় হচ্ছে অ্যাডভান্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই সাবজেক্টটা তোমাদের এর মধ্যে কি দেওয়া আছে এটাকে বলা হয়েছে তোমাদের অপশনাল সাবজেক্ট ঠিক আছে যে সাবজেক্টটা হচ্ছে তোমাদের অপশনাল সাবজেক্ট তোমাদের রুটিন কোডের মধ্যে দেওয়া আছে অপশনাল বই তো এই সেই অপশনাল সাবজেক্টটার নামে হচ্ছে অ্যাডভান্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর এর আগে তোমরা অপশনাল সাবজেক্ট 1 পড়ছো যেটার নাম কি ছিল মনে আছে কি হ্যাঁ ওয়েব মাস্টারিং এই ক্লাসটাও আমি তোমাদের নিয়েছিলাম যে অপশনাল 1 আর হচ্ছে অপশনাল 2 এই অপশনাল 2 এর মধ্যে হচ্ছে অ্যাডভান্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো এই সাবজেক্টটা হচ্ছে একটা খুবই তোমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটা হচ্ছে তোমাদের পরীক্ষা তো করতেই হবে আবার বিভিন্ন যত পরীক্ষা দেবা মানে শেষ পর্যন্ত তোমার এই ডাটাবেস মানে তোমাদের পেছন ছাড়বে না এই ডিজিটাল ইলেকট্রনিক্সের মতো যেখানে যাবা প্রোগ্রামিং জি হ্যালো না কি দেখতে পাচ্ছ না আমি তো দেখতেছি চলতেছে লাইভ এখন শোনা যাচ্ছে আচ্ছা তো সপ্তম পর্ব কম্পিউটার টেকনোলজি আচ্ছা সবাই একটু মিউট করে রাখো যে একজন থাক খুলে রাখো তা আজকে হচ্ছে লেকচার 1 এই সাবজেক্টের লেকচার 1 নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করব তো আজকে তোমাদের হচ্ছে অধ্যায় 1
অধ্যায় একে কি আছে? অ্যাডভান্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ধারণা। তো আজকে আমরা অ্যাডভান্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ধারণা নিয়ে আলোচনা করব। তো দেখি যে আজকের আলোচ্য বিষয়সমূহ কি কি থাকতে পারে আজকের অধ্যায়ে। পুরো অধ্যায়টা হয়তো আজকে শেষ করা সম্ভব হবে না, যেটুকু দিচ্ছি পরের ক্লাসে আমি বাকিগুলো এই অধ্যায়ে দেবো। তো আজকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি এবং ডাটাবেস এর উদ্দেশ্যগুলো কি কি, আবার ডাটাবেস ইউজার কাদের বলা হয়, ডাটাবেস ইউজার কত প্রকার কি, এগুলো নিয়ে আলোচনা করব। ডাটাবেস আর্কিটেকচার কি, ডাটাবেস আর্কিটেকচার কত ধরনের, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা এবং অসুবিধাগুলো কি। তা আজকে আমরা বেশি না এই কটা নিয়ে আলোচনা করব। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, ডাটাবেসের উদ্দেশ্য, ডাটাবেস ইউজার কাদের বলা হয়, ডাটা ইউজার কত প্রকার, ডাটাবেস আর্কিটেকচার কি, কত ধরনের, আর সুবিধা অসুবিধা এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখন আমরা দেখি ডাটাবেসটা কি। তাই আমরা সকলে এর আগেও পড়ছিলাম একটা সাবজেক্টের নাম তোমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম, মনে আছে কি? ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম, ওখানে আমরা পড়ছিলাম যে ডাটা কি। ডাটা হলো উপাত্ত আর বেস হলো সমাবেশ। তো কি ডাটা অর্থ হলো উপাত্ত আর বেস অর্থ হলো সমাবেশ। তাহলে বলা যায় এক বা একাধিক উপাত্তের সমাবেশকেই ডাটাবেস বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যেখানে এক বা একাধিক ডাটার সমাবেশ ঘটানো হয় সেটাকে বলা হচ্ছে ডাটাবেস। তো ডাটাবেস বলতে কি বোঝায়? আমরা পড়লাম ডাটা অর্থ উপাত্ত, আর ল্যাটিন শব্দ ডাটা থেকে এসেছে। ডাটা শব্দের অর্থ তথ্যের উপাদান, আর বেস শব্দের অর্থ সমাবেশ বা ভিত্তি। অর্থাৎ ডাটাবেস হলো এক ধরনের মেমোরি যেখানে তথ্য সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী তা সংরক্ষণ করা যায়, মুছে ফেলা যায়। সর্বশেষ আমরা বলতে পারি ডাটাবেস হলো তথ্যের ভান্ডার। তাহলে আমরা কি বলতে পারি? ডাটাবেসটা এমন একটা মেমোরি বা জায়গা যেখানে আমরা তথ্য সংরক্ষণ করে রাখতে পারবো, তথ্যগুলো সেখান থেকে সার্চ করে দেখতে পারবো, প্রয়োজনীয় তথ্যগুলোকে আমরা কি করতে পারবো? ডিলিট করেও ফেলতে পারবো। বুঝতে পারছো যে ডাটাবেসটা কি? যেখানে তথ্য সংরক্ষণ করে রাখা যায়। তাহলে ডিবিএমএস বলতে কি বোঝায়? এটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, এতক্ষণ আমরা দেখলাম ডাটাবেসটা কি। ডিবিএমএস এর ফুল মিনিং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা এক ধরনের সফটওয়্যার, নিয়ন্ত্রিত একটি সফটওয়্যার ব্যবস্থা যার মাধ্যমে ডাটাবেস পরিচালনা, তথ্য সংরক্ষণ, তথ্য নিরাপত্তা, ডাটা কালেকশন, ওই পূর্বের কথা কই যে সেখানে ডাটা ব্যাকআপ, তথ্য সংগ্রহ অনুমতি ইত্যাদি কাজ করা যায়। তো ডিবিএমএস একটা ডাটাবেস ম্যানেজমেন্ট একটা কি সফটওয়্যার, যেখানে কি করতে পারবো? আমরা বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করতে পারবো। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করে থাকি, তোমরা অনেকেই পরিচিত আছো মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করছো? হ্যাঁ, তারপর মাই এসকিউএল। আমি এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি তোমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, এগুলো পড়লে তোমাদের বাকি আর মানে বই থেকে অন্য কোনো কোশ্চেন পড়তে হবে না। তারপর মাইক্রোসফট এসকিউএল সার্ভার, অরাকল, ডিবেস, ফোক্সপ্রো, আইবিএম, ডিবি2 ইত্যাদি। কথাগুলো কি আটকে যাচ্ছে? আচ্ছা, আমি একটু আবার গ্রুপটা থেকে ঘুরে আসি।
এখন কথা বোঝা যাচ্ছে আমার? আমার কথা বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে আমি আবার শেয়ার দিচ্ছি। হ্যাঁ, কালকে অল্প একটু ক্লাস হয়েছে, আজকে দেখি। তাহলে আমরা এই জায়গায় ছিলাম যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রামগুলো কি কি। এই প্রোগ্রামগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেস, মাই এসকিউএল, তারপর হচ্ছে অরাকল। ভয়েস বন্ধ হয়ে যাচ্ছে? না, ভয়েস তো ওপেন আছে। আচ্ছা, এখন দেখি তোমাদের। এখন শুনতে পাচ্ছ কি? আচ্ছা, এখন আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে ডাটাবেসের জি, ডাটাবেস সিস্টেম কেন ব্যবহার করব আমরা এখন এটা দেখি। ডাটাবেস সিস্টেম কেন ব্যবহার করা হয়? অনেক জনবল বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান কর্মচারীদের কাজের হিসাব নিকাশ, বেতনের হিসাব তথ্য সংরক্ষণ করার জন্য ডাটাবেস সিস্টেম ব্যবহার করা হয়। তো যেখানে অনেক জনবল বিশিষ্ট, যেখানে অনেক অর্থের হিসাব রাখতে হয়, কলকারখানা, জনগণের হিসাব, সব কিছু কাজে মূলত আমাদের ডাটাবেস সিস্টেমটা ব্যবহার করা হয়। ডাটাবেসের উদ্দেশ্যগুলো কি কি? ডাটাবেস আমরা কি কি উদ্দেশ্যে ব্যবহার করব? ডাটাবেসের উদ্দেশ্যগুলোর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডাটা সহজে প্রবেশের ব্যবস্থা করা। যেন যে আমরা এমন করে একটা ডাটাবেস সিস্টেম তৈরি করব যেখানে সহজে একজন ব্যক্তি। আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, ডাটাবেসের উদ্দেশ্যগুলো কি এগুলো নিয়ে এখন আমি কথা বলবো। ডাটা সহজে প্রবেশের ব্যবস্থা করে। তোমরা কি লেখাগুলো লেখাগুলো দেখতে পাচ্ছ?
ডাটাবেসের উদ্দেশ্যগুলো কি এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। এখন কি কথা শুনতে পাচ্ছ? তো মাঝে মাঝে বলতে, তো ডাটাবেসের উদ্দেশ্যগুলোর মধ্যে প্রথম যেটা আছে, ডাটা সহজে প্রবেশের ব্যবস্থা করে। তো যে ডাটাবেস ডিজাইন করে তাকে অবশ্যই কি করতে হবে, ডাটাগুলো যেন সহজে আমাদের ডাটাবেসে প্রবেশ করতে পারে, এই ব্যবস্থাটা আমাদের করতে হবে। তো ডাটা আইসোলেশন জনিত সমস্যা। আজকে কি সমস্যা হয়েছে এখানে? মানে সাউন্ড মানে একটু হয়ে আবার অফ হয়ে যাচ্ছে, আমি মিউট অফ হচ্ছে আমার। এই দেখো মিউট অফ হয়ে আছে। এই এখন আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, মিউট, অটো মিউট। আমি আবার শেয়ার দিলাম, এবার দেখো দেখি। ডাটাবেসের উদ্দেশ্যগুলো কি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, ডাটা সহজে প্রবেশের ব্যবস্থা করা। একটা ডাটাবেসে আমরা কি করব, ডাটাগুলো যেন সহজে প্রবেশ করতে পারে এই ব্যবস্থা করতে হবে। ডাটা আইসোলেশন জনিত সমস্যা দূর করা। তো ডাটার মধ্যে যে আইসোলেশন হচ্ছে, মানে আমরা যদি সাধারণ যে পদ্ধতিগুলো ব্যবহার করি, যে যেখানে হচ্ছে ডাটা তোমাদের হচ্ছে যেখানে ডাটাগুলো কি সাধারণ সিস্টেমে যদি ফাইল করে করে কোথাও রাখি, তাহলে সেই ডাটাগুলোকে খুঁজে বাইর করা অনেক কি হয়ে যায়, যে কষ্টকর হয়ে যায়। আর যদি আমরা ডাটাবেস সিস্টেম ব্যবহার করি, যে ফাইলগুলোকে গিয়ে একটা নাম ধরে সার্চ দিয়ে খুঁজে পাওয়া সম্ভব। ডাটার এই জনিত সমস্যাগুলো এখানে দূর করা সম্ভব। ইন্টিগ্রিটি অসুবিধা দূরীকরণ। তো ইন্টিগ্রিটিটা কি, যে নিয়ম কানুন। যে নিয়ম কানুন কি, আমাদের অবশ্যই একটা ডাটাবেসে নিয়ম দিতে হবে, যে যে এই জনিত শুনতে পাচ্ছ? আচ্ছা, বুঝতে পারছি কি হয়েছিল। তো ইন্টিগ্রিটি অসুবিধা দূরীকরণ। তো এই ইন্টিগ্রিটি অসুবিধা হচ্ছে ডাটাবেসের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। যেমন যদি আমরা হচ্ছে কি করি, সাধারণ পদ্ধতিতে কাকে বলে যে একটা ফর্ম পূরণ করে নিয়ে এসো, যে যাদের 18 বছরের উপরে হয়েছে তারাই শুধু বৃত্তির টাকা পাবে, তারাই শুধু ফর্ম পূরণ করে নিয়ে এসো। কিন্তু কি করা হয় সাধারণ পদ্ধতিতে, তখন কি করছে, যাদের 18 বছর হয়নি তারাও পূরণ করে জমা দিছে। আর যদি আমরা এটা অনলাইনে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা নিয়ম কানুনের মাধ্যমে করি, যে যাদের বয়স 18 তারাই শুধু এখানে অ্যাপ্লাই করবে, বাকিগুলোতে কি করবে, ইরর দেখাবে। তো এই সুবিধাটা হচ্ছে ডাটাবেস প্রদান করে, যে ইন্টিগ্রিটি অসুবিধাটাকে দূর করে। ডাটা রিডান্ডেন্সি এবং ইনকনসিস্টেন্সি অসুবিধা দূরীকরণ। তো এটা কি,
যে এক বা একাধিক টেবিল বা ফাইলে একই ডাটা বারবার আসাকে কি বলতেছে, রিডান্ডেন্সি। যে একটা ফাইলের মধ্যে ডাটা যদি বারবার আসে সেগুলোকে বলছে হচ্ছে ডাটা রিডান্ডেন্সি। আর ইনকনসিস্টেন্সিটা কি, যে আমরা রিডান্ডেন্সি হওয়ার কারণে এই ফাইলগুলো ডিলিটকৃত ডাটা অপর ফাইলে থেকে যায়, মানে আমরা যখন ডাটাগুলোকে ডিলিট করে ফেলাই কিছু ডাটা অপর ফাইলে থেকে যায়। এ থেকে পরিত্রাণ দেয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাই আমরা যখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করি তাহলে একই ডাটা বিভিন্ন ফাইলে থাকা বা ডিলিট করে ফেলার পরও থাকা, এই ধরনের অসুবিধাগুলো আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে হয় না, এই সুবিধাটা প্রদান করে থাকে। এবার হচ্ছে অ্যাটমিসিটি অসুবিধা দূরীকরণ। অ্যাটমিসিটি অসুবিধা দূরীকরণ, এটা আবার কি, কম্পিউটার একটা ইলেকট্রনিক মেশিন হয়, যে কোনো সময় এটা কি হতে পারে, ফেল হতে পারে, বা যে কোনো সময় সার্ভার ডাউন হয়ে যেতে পারে। এই কার্যকারিতা হারানোর পূর্ব মুহূর্তে পর্যন্ত ডাটাগুলোকে ব্যাকআপ বা রিকভারি ব্যবস্থা করা আবশ্যক। কিন্তু সাধারণ পদ্ধতিতে যদি ডাটাবেস যদি না ব্যবহার করি তো এই ডাটাগুলোকে এভাবে ডিলিট করা সংরক্ষণ করা সম্ভব হয় না। তাই আমাদের হচ্ছে একটা হচ্ছে ডাটাগুলো হচ্ছে রিডান্ডেন্সি ইনকনসিস্টেন্সি অসুবিধাটা দূর করলো, তারপর হচ্ছে অ্যাটমিসিটি অসুবিধা দূরীকরণ, তারপর হচ্ছে একই ডাটাবেসের প্রবেশের সমস্যা দূর করে। একই সময়ে ডাটাবেসে প্রবেশের সমস্যা দূর করে, যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কেউ একই সাথে সকল ডাটা ব্যবহার করতে পারবে না, যাকে অনুমতি দেওয়া হবে সেই শুধু ডাটা ব্যবহার করতে পারবে। এই ধরনের সুবিধাগুলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে দেওয়া থাকে। সাধারণ পদ্ধতির এই সমস্যাগুলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে দূর হয়ে থাকে। ডাটার নিরাপত্তা বৃদ্ধি করে। কি করে, আমরা সাধারণ পদ্ধতিতে কোথাও যদি ডাটা কোনো রুমের মধ্যে ফাইল সংরক্ষণ করে থাকি তো সেক্ষেত্রে কী হয়, ডাটাগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ডাটা হচ্ছে বেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা চুরি হওয়া বা করার কোনো সম্ভব নয়, ডাটার অনেক নিরাপত্তা বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্যগুলো কি কি। এই উদ্দেশ্যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছে। তার আমরা এবার দেখবো হচ্ছে ডাটাবেস ইউজার কাদের বলা হয় এবং ডাটাবেস ইউজার কত প্রকার। তাহলে আমরা এখন দেখবো ডাটাবেস ইউজার কাদের বলা হয় এবং ডাটাবেস ইউজার কত প্রকার কি কি। তাই প্রথমটাই হচ্ছে ডাটাবেস ইউজার কারিগুলো হচ্ছে যারা ডাটাবেস তৈরি করে, ডাটাবেস ডিলিট করে, ক্রিয়েট, মানে ডাটাবেসের সম্পূর্ণ কাজটা যে ব্যক্তি করে থাকে তাদেরকে বলা হচ্ছে ডাটাবেস ইউজার। তো ডাটাবেস ইউজার হচ্ছে ইউজারগুলো হচ্ছে 4 প্রকার। এক নম্বর হচ্ছে সরল ব্যবহারকারী, 2 নম্বরে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, সফিস্টিকেটেড ইউজার এবং স্পেশালাইজড ইউজার। প্রথমে আমরা দেখি সরল ব্যবহারকারী। তাই সরল ব্যবহারকারী হচ্ছে এরা ডাটাবেস সাধারণত ব্যবহারকারী। এরা হচ্ছে সাধারণত ডাটাবেসগুলো কি করে থাকে, একজন তৈরি করে দিয়ে থাকে, এখান থেকে তারা শুধু ডাটাবেস ব্যবহার করে। যে সে কি করে, প্রতিদিন শুধু তার একটা ডাটাবেসে ঢুকে অ্যাকাউন্টগুলোকে চেক করা, এটা হচ্ছে কি বলা হচ্ছে সরল ব্যবহারকারী। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম,
ইউজার, যে তারা কি করবে, এরা হচ্ছে ডাটাবেস তৈরি করে থাকে। এরা হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রামার যে যারা হচ্ছে কম্পিউটার ডাটাবেস সফটওয়্যার তৈরি করে থাকে, যেখানে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারা ডাটাবেস কি করতে পারে, ক্রিয়েট করতে পারে, ডিলিট করতে পারে, সেগুলোকে কি ডাটা শোডিং, মানে এই ধরনের কাজগুলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামার করে থাকে। সফিস্টিকেটেড ইউজার, এ ধরনের ইউজাররা কোনো প্রোগ্রাম রচনা না করে সরাসরি কুয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিভিন্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে ডাটাবেস অ্যাক্সেস করে থাকে। এই ক্ষেত্রে কুয়েরি প্রসেস 3টি কুয়েরি জমা করে তাদের ইনস্ট্রাকশনে পরিণত করে। কি হচ্ছে এই ধরনের যে সফিস্টিকেটেড ইউজার যারা, আমার কথা কি এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, যারা হচ্ছে সফিস্টিকেটেড ইউজার এরা হচ্ছে ডাটাবেস তৈরি করে না, এরা হচ্ছে ডাটাগুলোকে কি করে থাকে, বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করে কুয়েরি করে থাকে। কুয়েরি বোঝো, যে কুয়েরি কি, যে ডাটাবেস থেকে ডাটাগুলোকে সেখান থেকে কি খুঁজে বাইর করে নিয়ে আসা। তারপর দেখো হচ্ছে স্পেশালাইজড ইউজার, যে কিছু কিছু সফিস্টিকেটেড ইউজার স্পেশালাইজড ডাটাবেস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রচনা করে যা প্রচলিত ডাটাবেসিংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তো এরা হচ্ছে এক ধরনের হচ্ছে স্পেশালাইজ ইউজার, যে এরা কি করে, এক ধরনের ডাটাবেস তৈরি করে কিন্তু এগুলো সাধারণ ডাটাবেসের সাথে সম্পৃক্ত নয়। যেমন হচ্ছে যারা হচ্ছে ইউটিউব তৈরি করছে, সেখানে বিভিন্ন ধরনের ভিডিও সংরক্ষণ করা যায়, কিন্তু এটা কোনো একটা ডাটাবেস না, কিন্তু এরাও এক ধরনের স্পেশালাইজ ডাটাবেস ইউজার। তাই আমরা হচ্ছে বুঝতে পারলাম যে সরল ব্যবহারকারী কি, যে যারা সাধারণত ডাটাবেস ব্যবহার করে, একজন তৈরি করে দিছে, অন্যজন কি করবে, ব্যবহার করবে। অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, যে এখানে হচ্ছে তারা কি করে, এরা হচ্ছে এক ধরনের প্রোগ্রামার যারা ডাটাবেস সম্পূর্ণ তৈরি করে থাকে। আর সফিস্টিকেটেড ইউজার হচ্ছে কারা, যে এরা হচ্ছে একজন স্পেশালাইজ ডাটাবেস ইউজার, যে যারা ডাটাবেস তৈরি করে না কিন্তু ডাটাগুলোকে কী করে থাকে, প্রোগ্রাম ব্যবহার করে সেগুলোকে গিয়ে সার্চ করে তারা হচ্ছে কুয়েরি করে তল্লাশি বা খুঁজে বের করে। তো এবার আমরা দেখতে হচ্ছে ডাটাবেস আর্কিটেকচার কি। ডাটাবেস আর্কিটেকচার কি, ডাটাবেস আর্কিটেকচার কত প্রকার এবং কত ধরনের। যে ডাটাবেস আর্কিটেকচার একটি ডাটাবেস ডিজাইন, ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন এবং ম্যানেজমেন্ট এর সাহায্য করে হচ্ছে ডাটাবেস আর্কিটেকচার। এক কথায় হচ্ছে যারা ডাটাবেস ডিজাইন করে, ডেভেলপমেন্ট করে, ইমপ্লিমেন্টেশন করে, মেইনটেন্স সাহায্য করে, এটা হচ্ছে ডাটাবেস আর্কিটেকচার। আসলে আমরা যদি কোনো কাজ, যে কোনো কাজ করতে যাই না কেন, বিল্ডিং ডিজাইন বলো, যে কোনো রোড ডিজাইন, সব কিছুরই একটা আর্কিটেকচার তৈরি করতে হয়। এরকম ডাটা সংরক্ষণ করার জন্য আমাদের ডাটাবেস কী করতে হবে, আর্কিটেকচার অঙ্কন করতে হবে। তাই ডাটাবেস আর্কিটেকচারগুলো হচ্ছে প্রধানত 3 প্রকার। আমরা দেখে নিই এখন। এক নম্বর হচ্ছে 1 টিয়ার আর্কিটেকচার, 2 নম্বর আছে 2 টিয়ার আর্কিটেকচার, 3 নম্বর আছে 3 টিয়ার আর্কিটেকচার। প্রথমে আমরা দেখে নিই হচ্ছে 1 টিয়ার আর্কিটেকচারটা কি। সবচাইতে সরল ডাটাবেস আর্কিটেকচার 1 টিয়ার আর্কিটেকচার, যেখানে ক্লায়েন্ট, সার্ভার এবং ডাটাবেস একটি মেশিনেই থাকে। এ ধরনের ডাটাবেস আর্কিটেকচার যে কোনো সময় ডাটাবেস ইনস্টল করা যায়, এসকিউএল কোয়েরি ব্যবহার করে ডাটাবেসকে অ্যাক্সেস করা যায়। এ ধরনের ডাটাবেস সচরাচর কম ব্যবহার করা হয়। তো 1 টিয়ার ডাটাবেস আর্কিটেকচার কোনটাকে আমরা বলবো, যে সাধারণ একটা সিম্পল ডাটাবেস তৈরি করে কোনো এক ব্যক্তিকে দিছে, সে সেখানে ডাটা সংরক্ষণ করে আবার সেখান থেকে ব্যবহার করে। তো সাধারণ আমরা একটা তোমাদের বলতে পারি, যেমন হচ্ছে তোমরা কলেজে হচ্ছে কলেজে যে আমাদের বেতন জমা দাও, সেখানে হচ্ছে কম্পিউটারে একটা ডাটাবেস ব্যবহার করা আছে, সেখানে তোমাদের টাকাগুলো কি করে, তোমার আইডি দিয়ে জমা করে সেখান থেকে পরবর্তীতে আবার কোয়েরি করে সার্চ করে দেখতে পারে। এটা একটা হচ্ছে সাধারণ 1 টিয়ার আর্কিটেকচার। তো এখানে আমরা একটা চিত্র দেখলে বুঝতে পারতেছি, চিত্রটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই চিত্রটা দেখো, একটা কম্পিউটার থাকবে, কম্পিউটারটা এই যে একটা ডাটাবেস দেখা যাচ্ছে, কম্পিউটারটা ওই ডাটাবেসের
কম্পিউটারের ভিতরে ডাটাবেসটা কি করে থাকবে, দেওয়া থাকবে, মানে একটি কম্পিউটার এবং কম্পিউটারের মধ্যে ডাটাবেসটা সেট আপ দেওয়া থাকবে। এটা হচ্ছে ওয়ান টিয়ার আর্কিটেকচার, যে কম্পিউটার থাকবে, কম্পিউটারের মধ্যেই ডাটাবেস সেট আপ দেওয়া থাকবে। 2 নম্বরে দেখি টু টিয়ার আর্কিটেকচার। ক্লাস শেষ? সবাই আসো এখানে। আছি স্যার, যে যারা ছিলাম তারা শোনো, এখন হচ্ছে তোমাদের হচ্ছে ক্লাস টাইম একটা ওভারটেক হয়ে গেছে, এই সময় আরেকটা ম্যাডামের এখন ক্লাস আছে কম্পিউটার পঞ্চম পর্বের সঙ্গে, তো এই জন্য তোমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু জানতে চাবো এখন আমি শেয়ারিংয়ে শুরু হলো, অন্যান্য দিন কি 9:30 দিন, মানে তোমরা 9:30 মানে তোমাদের 9:30 কারণ হচ্ছে কি এরপর পরবর্তীতে আর একজনের ক্লাস থাকে 10:15। তো এখানে টাইম মেনটেন না করলে তোমাদের ঠিক আছে। তোরা যারা লিভ নিবি আগে ওই রোল নাম্বারটা দিয়ে দে ওখানে, এর আগের গ্রুপ তো শেষ, একটু নতুন দেখ। হ্যাঁ, তোমাদের যারা এখনো বই নেওনি কলেজে, তোমরা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে একসঙ্গে সবাই না এসে একজন একজন করে আসে বইগুলো নিয়ে যেতে পারবা, ঠিক আছে? কলেজে একসঙ্গে সকলকে আসার প্রয়োজন নাই। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, সকলে ভালো থাকো। সকলে ভালো থাকো, আর পরবর্তীতে ক্লাসে জয়েন করার জন্য থাকো তোমাদের কাছে। আর তোমরা অনেক দেরি করে লেটে আসো, টাইম টাইম চলে আসবো। 9:30 শুরু হবে। হ্যাঁ, 9টা ঠিক 9:30। স্যার আগে অ্যানাউন্স দিয়ে দেন। আচ্ছা, তোমাদের আমি তোমাদের ক্লাস শেষে আমার পিডিএফ ফাইলটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? যারা দেখতে পাও না ওখান থেকে পড়ে নিতে পারবা। এভাবে হয়, আপনি তো উড়ে দিয়ে হতো, হেডফোন নিয়ে এসলেই হতো।